সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা যারা নিয়মিত আমাদের এই টিভিতে ক্লাসটা অনুসরণ করো, তোমরা জানো আমি তোমাদেরকে আজকে পড়াবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। আমরা এই সপ্তম অধ্যায়টি পূর্বেও ক্লাস নিয়েছি, দুইটি ক্লাস নিয়েছি। যারা দেখেছো নিশ্চয়ই জানো। আজকে আমরা ওই সপ্তম অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। আমাদের এটা তৃতীয় নম্বর ক্লাস। আগে এর পূর্বে এই অধ্যায়ের দুটি ক্লাস হয়েছে, আজকে 3 নম্বর ক্লাস। যেহেতু আমাদের কলেজে নিয়মিত এবং ধারাবাহিকভাবে এই ক্লাসটা আয়োজন করা হয়, যারা তোমরা পূর্বের ক্লাসটি দেখোনি তারা পূর্বের দুটি ক্লাস দেখে তারপরে তৃতীয় ক্লাসটা দেখলে তোমাদের আরও বেশি উপকৃত হবে এবং সপ্তম অধ্যায়টির ত্রিকোণমিতিক সমীকরণের যে সমাধান সেটি ভালোভাবে আয়ত্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। আসো, আজকে আমরা এই অধ্যায় থেকে কি শিখব? আমরা আজকে এই অধ্যায় থেকে শিখব, দেখো আমরা পূর্বে সমীকরণের সমাধান করেছিলাম কিন্তু সীমা দেওয়া ছিল না। আজকে আমরা প্রদত্ত সীমার মধ্যে সমীকরণগুলোর সমাধান নির্ণয় করব। তাহলে আমরা কি করব? প্রদত্ত সীমার মধ্যে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করতে পারবে, আবার সূত্র প্রয়োগ করেও সমস্যার সমাধান করতে পারবে। যেহেতু আমরা এটা সপ্তম অধ্যায়ের তৃতীয়তম ক্লাস, তাহলে এই অধ্যায়ের যত প্রকারের অঙ্ক আছে আজকে আমাদের তৃতীয় নিয়মের অঙ্কগুলো, যেগুলোকে সমাধান দেওয়া থাকবে, সেই সমাধান সম্পর্কিত অঙ্কগুলো তোমাদেরকে আজকে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আসো আমরা সমাধান শুরু করি কিছু কিছু সমস্যা নিয়ে। দেখো, -2π <x < 2π ব্যবধিতে আগেই বলেছিলাম যে আমরা ব্যবধি নিয়ে আলোচনা করব। এই ব্যবধির ভিতরে সমীকরণগুলোর সমাধান নির্ণয় করব। -2π <x < 2π ব্যবধিতে √3 cos x + sin x = 1। এখানে খেয়াল করো, √3 cos x + sin x = 1 সমীকরণের সমাধান নির্ণয় করো। দেখো, পূর্বের মধ্যে আমরা সমীকরণের সমাধান বের করব, কিন্তু এখানে একটা জিনিস বেশি আছে আজকে। -2π থেকে 2π, অর্থাৎ এই x এর মানটা -2π থেকে 2π এর মধ্যে যেগুলো আছে সেগুলো খুঁজে বের করে সমাধানটা সম্পন্ন করব। শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো দেখো, এটা কিন্তু অবাঞ্ছিত মূলের একটা নিয়ম আছে যে এই সমীকরণটাকে যদি আমরা বর্গ করে সমাধান করি তাহলে এই সমীকরণে কিছু অবাঞ্ছিত মূল চলে আসবে। যাতে অবাঞ্ছিত মূল চলে না আসে তার জন্য এটা কিভাবে সমাধান করা হয় আমরা পূর্বের ক্লাসে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। তারপরেও আমি একটু আজকে আলোচনা করে দিচ্ছি। দেখো, a sin θ + b cos θ = c, অথবা a cos θ + b sin θ = c। কোনো সমীকরণ যদি এই আকারে থাকে, পূর্বে আমরা বলেছিলাম যে কোনো সমীকরণ যদি এই আকারে থাকে তাহলে সেগুলোকে সমাধান করার জন্য উভয় পক্ষকে a² + b², এখানে যে মান পাবা সেই মান দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। এটা আমাদের পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। যারা এই ক্লাসটি দেখোনি তারা আগের ক্লাসটি একটু দেখে নিবে। তারপর আমি যাতে সমস্যা না হয় তার জন্য আমি আলোচনা করে দিচ্ছি। আশা করি এই ক্লাসটিতেও তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে আমার যে ফরম্যাটটা আছে, এখানে এইটা হলো √3টা হলো a cos x, তাহলে √a হলো cos θ, এখানে θ আর এখানে আছে x, তাহলে এটা হবে √3, আর এখানে sin x এর সাথে যেটা থাকবে সেটা হলো b, তাহলে sin θ এর সাথে b আছে, আর আমার এখানে sin x এর সাথে কোনো কিছু নাই, মানে এখানে একটা 1 গুণাকার আছে, তাহলে এখানে আমার bটা হবে কত? 1। তাহলে যেহেতু, আর ডান পাশে দেখো ধ্রুবক c, এই c এর মানটা এখানে আছে। এখানে একটা শর্তও ছিল, c মডুলাস c <= √a² + b² হতে হবে। এই শর্তটাও কিন্তু আমাদের মেনে চলছে। খেয়াল করো, c এর মান এখানে কত আছে? 1, তাহলে 1 <= আমরা যদি এখানে আসবে √3² + 1², তাহলে এখানে আসবে 2, তাহলে 1টা 2 এর চাইতে ছোট, অর্থাৎ সব শর্ত মানছে। তাহলে এটাকে অবাঞ্ছিত সমাধান যেভাবে করা হয় বর্গ না করেও অতি সহজেও আমরা এটা করতে পারবো। শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমরা বর্গ করেও করতে পারবা, কারণ বর্গ করে সমাধান করলে ওই যে বললাম অতিরিক্ত কিছু মূল আসবে, যে মূলগুলো এই সমীকরণকে স্যাটিসফাই করবে না বা সমাধান করবে না, তার জন্য ওগুলোকে আবার বাদ দিতে হবে, একটা প্রবলেম হবে। তার জন্য তোমরা এই পদ্ধতিতে করবা। দেখো, তাহলে আমরা এখানে এর মান হলো √3
√3 স্কোয়ার, আচ্ছা আগে গেছে, আর হলো সাইনের মান হলো 1, বির মান হলো 1, তাহলে 1 স্কোয়ার আর √3 স্কোয়ার ইকুয়াল টু কত, তাহলে এখানে আসে 3 আর 1 4, 4-এর রুট করলে হবে 2, তাহলে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। দেখো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে √3/2 cos x প্লাস এখানে একটা মনে মনে 1 আছে 1/2 sin x ইকুয়াল টু হাফ। এবার শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে √3 cos x, √3/2 cos x, এখানে cos x এর সাথে এই √3/2 মানটা cos দিয়ে প্রকাশ করবে, তাহলে √3/2 cos x, √3/2টা মান কত, cos কত ডিগ্রির মান √3/2 তোমাদের তো আশা করি সবারই মনে আছে, তাহলে একটু খেয়াল করো, cos π/6, cos π/6 মানে √3/2, তাহলে আমরা এই √3/2 পরিবর্তে cos π/6 নিলাম আর cos xটা আমরা আগে আনলাম। আমি বলছি যদি এখানে cos x আসে তাহলে এটাকে cos দিয়ে প্রকাশ করবে, তোমরা যদি কেউ এটাকে sin দিয়ে প্রকাশ করো তাহলেও কিন্তু সমাধান করতে পারবে, কিন্তু সাইনের যে সূত্র আছে সেই সূত্রতে মান বসিয়ে এই ব্যবধির ভিতরে মান বের করা করলে একটু জটিল হবে, তার জন্য আমরা সাইন না নিয়ে cos থাকলে সাইন নিব, সাইন থাকলে cos নিব, তাহলে আমরা cos এর সূত্রটা পড়বে, তখন আমরা সমীকরণগুলোকে অতি সহজে সমাধান করতে পারবো। তাহলে √3/2 এটার মান হলো cos π/6, আর একইভাবে এখানে সাইন এক্সটা রয়ে গেল, হাফের মান কত, হাফের মানও হবে সাইন π/6। একটু যদি লক্ষ্য করো ভালো করে তাহলে এখানে কিন্তু একটা সূত্র প্রয়োগ হচ্ছে, অর্থাৎ cos a cos b প্লাস sin a sin b। শিক্ষার্থীরা এই সূত্রগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই সূত্রর সকল সূত্রই কিন্তু তোমাদের লাগবে সপ্তম অধ্যায়ের 7.2, যেটা সমাধান বের করার জন্য যেগুলো সূত্র তৈরি করার দরকার আমরা প্রথম ক্লাসে সবগুলো সূত্র দিয়ে দিছি। তাহলে cos a cos b প্লাস sin a sin b সূত্রটা কি তো বলো তো একটু দেখি, তারপরে আমার সাথে একটু মিলিয়ে নাও যে cos a cos b প্লাস sin a sin b ইকুয়াল কত। দেখো cos a cos b প্লাস sin a sin b হবে cos a মাইনাস b। এই সূত্রটা কিন্তু আমরা আগেই দিয়েছিলাম, তারপর একটু লিখে দিচ্ছি, cos a cos b প্লাস sin a sin b, এই সূত্রটা হবে cos a মাইনাস b। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস। আমি লিখে দিলাম, যারা আগের ক্লাসটি করনি তারা যেন সমস্যায় না পড়ো তার জন্য আবার সূত্রটাও লিখে দিলাম। তাহলে cos a মাইনাস b, আর ডান পাশে দেখো আমার যে মানটা ছিল সেই মানের পরিবর্তে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান মানে হাফ, তাহলে ডান পাশে ছিল হাফ, হাফ মানে কত cos 60 ডিগ্রি। বাম পাশে যেহেতু cos আছে আমাকে অবশ্যই ডান পাশে cos আনতে হবে, তাহলে এখানে আর একটা নতুন সূত্র প্রয়োগ হবে। এই অধ্যায়ে কিন্তু সূত্র প্রয়োগের কাজ শুধু, আর বেশি কিছু নাই। এবার শিক্ষার্থীরা বলো তো cos a cos b মানে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু কত, সূত্রটা আশা করি মনে আছে, তারপর আমি একটু লিখে দিচ্ছি এই যে সূত্রটা প্রয়োগ করবো, একটু খেয়াল করো। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে এই সূত্রটা কি মনে আছে শিক্ষার্থীরা? অবশ্যই যারা প্র্যাকটিস করছো তাদের মনে আছে, আমি তারপরে লিখে দিচ্ছি থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস আলফা। এখন এই সূত্র যদি তুমি কল্পনা করো, আমার এখানে থিটা কত হবে, ডান পাশে cos এর সাথে যেটা থাকবে সেটাকে থিটা কল্পনা করো, তাহলে থিটা হবে x মাইনাস π/6, এই সমগ্রটা হবে থিটা, cos থিটা ইকুয়াল cos আলফা। এখানে আলফা মানে ডান পাশের cos এর সাথে যেটা আছে এটা হলো বাম পাশের cos এর সাথে যেটা থাকবে সেটা থিটা, আর ডান পাশে যেটা থাকবে সেটাকে আলফা কল্পনা করবা, তাহলে আমার আলফা হবে π/3 আর থিটা হবে x মাইনাস π/6। এখন এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে একটু খেয়াল করো, তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। একটু খেয়াল করো এখানে থিটা, থিটা মানে x মাইনাস π/6, এটা হলো সূত্রের 2n পাই, তাহলে 2n পাই ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা, আলফা মানে কত π/3। এবার একটু খেয়াল করো, তাহলে আলফা হলো π/3, এখানে আমাদের সমাধান করতে বলছে, অর্থাৎ x এর মান বের করতে হবে। যে সমীকরণের চলক আছে সেই চলকের মান বের করাটাকে বলা হয় সমাধান। তাহলে আমরা x এর মানটা বের করি, তাহলে x এর মান বের করতে হলে আমরা π/6 কে ডান পাশে নিয়ে গেলাম, দেখো এই মাইনাস π/6 ডান পাশে হয়ে গেল প্লাস π/6। এখন আমরা এখানে একটু লসাগু করে ক্যালকুলেশনটা সম্পন্ন করি। আমার এখানে লসাগু হবে 3 এবং 6 এর লসাগু হবে 6, তাহলে 6 এখানে নিচে 1 আছে, 1 দ্বারা 6 কে ভাগ করলে হবে 6, 6 দ্বারা এটাকে গুণ করলে 6 দুগুণে 12 n পাই। আবার দেখো 3 দ্বারা 6 কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা যদি পাই রে গুণ করো তাহলে হবে 2 পাই। আবার 6 দ্বারা যদি ভাগ করো 6 1, তাহলে 1 দ্বারা পাই রে গুণ করলে পাই।
এখানে যেহেতু প্লাস মাইনাস আছে আমার দুইটা সমাধান হবে। দেখো 12n পাই 12n পাই, এখানে যদি প্লাসের কথা কল্পনা করো, মনে করো মাইনাসটা নাই, তাহলে এখানে হবে 2 পাই প্লাস পাই, তাহলে 2 পাই প্লাস পাই মানে 3 পাই, তাহলে 3 পাই থাকলে পাইটাকে আমরা কমন নিয়ে নিচে এই যে 3 হয়ে গেল। আর এখানে একটু খেয়াল করো, যদি আমরা -2 পাই কল্পনা করি তাহলে -2 পাই থেকে পাই বাদ দিলে থাকে হলো শুধু মাইনাস পাই, পাইটা কমন নিলে এই যে 1 থাকে। তাহলে আমরা x এর দুইটা মান পাইলাম, একটা হলো 80 আর একটা হলো 80। তাহলে 80 আগের ক্লাসগুলোতে করেছিলাম, এটি হলো সমাধান। কিন্তু আমরা আজকে বলছি যে ব্যবধির ভিতরে সমাধান নির্ণয় করব, তাহলে এখান থেকে x এর মান আবার বের করতে হবে। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমি এটা আবার লিখে নিলাম। তাহলে x এর মান এইটা, যেহেতু বলছে -2 পাই লেস দ্যান x লেস দ্যান 2 পাই, এই ব্যবধিতে মান বাই করতে হবে। আমার এখানে n এর মানগুলোকে বসাইতে হবে ব্যবধিতে, যেহেতু আমি ওটা লিখে রাখছি তোমার সুবিধার জন্য যে -2 পাই লেস দ্যান x লেস দ্যান 2 পাই, এটা তোমাদের লিখতে হবে না এখানে। তাহলে -2 পাই থেকে 2 পাইয়ের ভিতরে মানগুলো কোনগুলো সেগুলো বের করার জন্য এই n এর মানটা বসাইতে হবে। আমরা পূর্বেই বলছি n বিলংস টু z, n বিলংস টু জেড মানে কি, জেড হলো সকল পূর্ণ সংখ্যার সেট, এখানে 0 সহ ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো থাকবে। তাহলে আমরা n এর মান 0 +-1 +-2 +-3 ইত্যাদি বসাই। এখানে কিন্তু আরও মান আছে, আমি ডট ডট দিয়ে দিচ্ছি, কিন্তু আমার এই কোন মানগুলো -2 পাই থেকে 2 পাইয়ের ভিতরে আছে সেটা বের করতে হবে। তাহলে n এর মান আমরা একটা 0 বসাই, খেয়াল করো। তাহলে n এর মান যদি আমরা 0 বসাই তাহলে কত হয়, n = 0 হলে x এর মানটা কত আসে, দেখো n এর মান যদি 0 বসাও তাহলে 4 × 0 মানে 0, এখানে থাকে 1, 1 দিয়ে পাই গুণ করলে হবে পাই, তাহলে π/2, n = 0 হলে π/2। এবার দ্বিতীয়টা থেকে খেয়াল করো, n এর মান যদি 0 বসাও তাহলে এখানে যদি 0 বসাও তাহলে সম্পূর্ণটা 0 হবে, থাকবে -1, -1 দিয়ে পাই গুণ করলে হবে -π/6, তাহলে -π/6। আমরা 0 বসাইলাম, এবার করব কি 1 বসাবো, 1 বসাই, তাহলে n = 1 হলে এবার খেয়াল করো 1, 4 × 1, তাহলে 4 × 1 মানে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5π/6, 5π/6। এটা যারা পারবা না রাফে তোমরা নিজেরা মান বসে করতে পারো, কিন্তু তাহলে সময় লাগবে অনেক, এটা ক্যালকুলেশন সহজেই পারবা। আবার এখানে 1 বসালে হবে 12, 12 থেকে একবার দিলে 11, 11π/6। এবার আমরা -1 বসাবো, -1 বসালে কত হয়, একইভাবে যদি আমি -1 বসাই তাহলে -4 + 1 তাহলে -3, তাহলে -3π/2, আর এখানে মাইনাস বসালে -13 হবে, -12 আর -1 তাহলে -13π/6। এবার খেয়াল করো, আমি n = 2 হলে কত হবে, তাহলে 2 বসালে 4 × 2 = 8, 1 9, 9π/2, আবার এখানে হবে 12 × 2 = 24, থেকে একবার দিলে 23/6। তোমাদের মনে হয়তো এখনই প্রশ্ন যাচ্ছে, স্যার এইভাবে আমি কত সময় পর্যন্ত বসাবো? হ্যাঁ, এইটা সকল স্টুডেন্টেরই মনের প্রশ্ন যে কত সময় বসাবো। অ্যাকচুয়ালি 1, 2 সর্বোচ্চ 3 পর্যন্ত বসানো লাগে, কারণ প্রশ্নকর্তা তোমাকে এমন বেশি দিবে না যাতে তোমাকে অনেক মান বসাইতে হবে। দেখো অলরেডি আমার মনে হয় আর না বসালে হবে। এখানে একটু খেয়াল করো, এই 9কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয়, একটু খেয়াল করো, 9কে যদি 2 দ্বারা ভাগ করো, দেখো 4 পয়েন্ট সামথিং, 4 × 2 = 8, তাহলে এটা 4 চলে আসছে, কিন্তু আমার ব্যবধিতে আছে কত, সর্বোচ্চ ব্যবধি আছে 2, অর্থাৎ 2 এর বেশি হতে পারবে না। তাহলে আমি 2 বসানোতে কত হয়ে গেছে, 4 পয়েন্ট সামথিং, তাহলে 4 এর বেশি হয়ে গেছে। তাহলে আমার এখানে আছে এটা 4 এর বেশি, মানে 4 এর বেশি, আমি 2 এর বেশি নিতে পারবো না, তাহলে এখানে 4 পাইয়েরও বেশি হয়ে গেছে, তাহলে এটা গ্রহণযোগ্য না, এটা তো অবশ্যই গ্রহণযোগ্য হবে না। যেহেতু আমার 2 এর জন্য গ্রহণযোগ্য হয় নাই, আমি 3 এর জন্য বসাইলেও গ্রহণযোগ্য হবে না, কারণ ওই ব্যবধির ভিতরে নাই। তাহলে আমার আর নিচের মানগুলো বসানোর দরকার নেই, কারণ কি 2 বসাইলে আমার যে x এর মানটা পাওয়া যাচ্ছে সেই মানটা ব্যবধির বাইরে চলে যাচ্ছে, তার জন্য আমরা 2 এর বেশি আর বসাবো না। আমরা যখনই নিশ্চিত হব যে এই মানটা বসালে আমার ব্যবধির বাইরে চলে যায়, তারপরে আমরা আর বসাবো না। আমি কিন্তু 1-এই জানি যে -1 বসানোর পরে আমার ব্যবধির ভিতরে আছে, কিন্তু তারপরে আর বাইরে চলে যাবে, তারপরও আমি একটা বসিয়ে কনফার্ম হলাম যে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। যেহেতু এটা গ্রহণযোগ্য হচ্ছে না, পরের মানগুলো গ্রহণ হবে না। এখন এই মানগুলোর ভিতরে যে মানগুলো -2 পাই থেকে বড় আর 2 পাই ছোট, সেইগুলো হবে সমাধান। একটু এখানে খেয়াল করো কোনগুলো সমাধান, তাহলে নির্ণীয় প্রদত্ত সীমায় নির্ণীয় সমাধান, একটু খেয়াল করো, আমি এগুলো বের করছি। দেখো এবার আমার এখানে -3π/2 এটা গ্রহণযোগ্য, এই যে আমি মাইনাসের গুলো আগে নিছি, -3π/2 গ্রহণযোগ্য। দেখো 3 পাই 3কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 1 পয়েন্ট সামথিং বা 1.5, এটা -2 পাই থেকে বড়, 2 পাই থেকে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য, তাহলে এটা আমার গ্রহণযোগ্য হলো।
আরেকটা আছে মাইনাসের ভিতরে আছে -π/6, এটা 1 থেকে ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য, এই মানটা ওই ব্যবধির ভিতরে আছে। আরেকটা খেয়াল করো, এবার মাইনাসগুলো শেষ হয়ে গেল, এবার আসি প্লাস। তাহলে এখানে আছে π/2, π/2 কত? হাফ, তাহলে এটা হাফ মানে কি 2 এর চাইতে ছোট মাইনাস 2 এর চাইতে বড়, তাহলে এটাও হবে গ্রহণযোগ্য। আরেকটা আছে কত? 11π/6, তাহলে 11 যদি 6 দিয়ে ভাগ করো, এটাও কিন্তু 2 এর চাইতে কম, 1 পয়েন্ট সামথিং, 2 হয়নি, তাহলে এটাও গ্রহণযোগ্য। আর আমি যদি এইটা খেয়াল করো, 5কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 পয়েন্ট সামথিং, অর্থাৎ 2 এর চাইতে বড়, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমার গ্রহণযোগ্য মানগুলো হলো এই 4টি মানই হলো সমাধান নির্ণয়। কারণ কি, আমার যে ব্যবধি প্রশ্নকর্তা দিয়েছে সেই ব্যবধির মধ্যে এক্স এর যে মানগুলো সেগুলো আমরা পেয়ে গেলাম, 1টা 2টা 3টা 4টা, বাকি মানগুলো এক্স এর আমার ব্যবধির বাইরে চলে যায় বলে এগুলো গ্রহণ করতে পারবো না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, ধন্যবাদ। চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি। আমরা এটা করব, দেখো আগের মতোই -2π থেকে 2 ব্যবধি, কিন্তু সমীকরণটা একটু চেঞ্জ করে দিচ্ছি, খেয়াল করো। cot θ প্লাস tan θ = 2 sec θ, এটা কিন্তু আরেকটা নতুন সমীকরণ দিয়েছি। এখন এই সমীকরণটা আমরা সমাধান করব, আগের মতোই সমাধান করব। এটা কিন্তু আবার সেই অবাঞ্ছিত মূলের আকার নাই, আমরা কি করব সেটা আমরা অন্যভাবে সমাধান করব। তাহলে cot মানে কি? cot মানে হলো cos/sin, তাহলে cot হলো cos/sin। আবার tan মানে কি? sin/cos, তাহলে sin θ/cos θ। আর sec θ মানে কি? 1/cos θ। এই সূত্রগুলো তোমরা আগে থেকেই জানো। এবার বাম পাশে আমরা লসাগু করি, খেয়াল করো। তাহলে sin θ আর cos θ লসাগু হলো sin θ cos θ। আমরা sin θ cos θ, এই sin θ দ্বারা এটার ভাগ করলে থাকবে cos θ, সেই cos θ দ্বারা cos θ কে গুণ করলে হবে cos² θ। আবার cos θ দ্বারা ভাগ করলে হবে sin θ, sin θ দ্বারা sin θ এর গুণ করলে হবে sin² θ। শিক্ষার্থীরা মনে আছে cos² θ প্লাস sin² θ ইকুয়াল টু কত? তোমরা এটা 9 10 থেকে শিখে আসছো, এটার মান হবে 1। আমরা এটা 1 বসে দিই, আর ইচ্ছা করলে cos θ আর cos θ দুই পাশ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আমরা পরে ওটা বাদ দিচ্ছি, কারণ 1 আর হলো এখানে 2, এখানে আসে, দেখো এটার মান 1। এবার আমরা যেহেতু cos θ নট ইকুয়াল টু 0, cos θ, কারণ এটা যদি cos θ যদি আমরা 0 হয়ে যায়, তাহলে এটা সমীকরণটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। 2 দ্বারা 0কে ভাগ করা যায় না, এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এটা প্রশ্নে না দেওয়া থাকলে তোমাকে বুঝতে হবে যে cos θ নট ইকুয়াল টু 0, তার জন্য এই cos θ আমরা দুই পাশ থেকে cos θ এবার বাদ দিয়ে দিতে পারি। দেখো তাহলে আসলে হলো 1/sin θ 2/1, এটাকে আমরা একটু উল্টিয়ে দেই, তাহলে হবে sin θ ইকুয়াল টু হাফ। এবার দেখো বাম পাশে কি আছে? sin θ, তাহলে sin θ ইকুয়াল টু হাফ। এই হাফটাকে আমরা সাইনে প্রকাশ করব। শিক্ষার্থীরা তোমরা বলো তো এবার sin θ যে হাফ, হাফের মান কত? তাহলে হাফ মানে 30 ডিগ্রি, অর্থাৎ π/6, π/6, π মানে 180, 180 তে 6 দিয়ে ভাগ করলে 30 হয়। আমরা জানি sin 30 ডিগ্রির মান হলো হাফ। এখানে যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে হবে, তার জন্য এটাকে π/6 দ্বারা দিতে হবে। তাহলে আমরা এবার sin θ ইকুয়াল টু sin আলফা হলে θ ইকুয়াল টু কত? মনে আছে শিক্ষার্থীরা সূত্রটা? দেখো আমি আবার মনে করে দিচ্ছি, sin θ ইকুয়াল টু sin আলফা হলে θ ইকুয়াল টু হবে nπ প্লাস -1/n আলফা। এই সূত্র, তাহলে এই সূত্রটাকে আমরা আবার প্রয়োগ করি। প্রয়োগ করলে কিভাবে আসে দেখো, θ ইকুয়াল টু nπ প্লাস -1/n আলফা। এবার একই নিয়মে আমাদের যেহেতু ব্যবধিত আছে, তাহলে এখানে n এর পরিচয়টা একটু দিয়ে দেই। n এর পরিচয়টা কি? n এর পরিচয়টা হবে z। দেখো n এর পরিচয় হবে z। এবার আমরা n এর মানটা এখানে বসাবো, বসিয়ে থিটার মান বাই করব আমাদের ব্যবধির ভিতরে আসে কিনা। তাহলে 1 নং এ n ইকুয়াল টু 0 +-1 +-2 +-3 ডট ডট বসাই, এটা কিন্তু সেই আগের মতোই। আবারও আমরা এখানে n এর মান বুঝে বলছিলাম যে sin থিটাতে যদি আমরা মানগুলো বসাই একটু সমস্যা হয় স্টুডেন্টদের, তার জন্য আমরা অ্যাভয়েড করব cos দিয়ে আনার জন্য। কিন্তু এখানে কিন্তু আমার বিকল্প কোনো পন্থা নাই, তার জন্য আমাকে sin দিয়েই করতে হলো। আমার এটাও জানতে হবে। তাহলে n ইকুয়াল টু 0 হলে, এবার খেয়াল করো, n ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা পুরাটা হবে 0। এইটা হলে কত আসে আমি একটু দেখে দিচ্ছি। এই জায়গায় স্টুডেন্টরা তোমরা অনেকেই ভুল করো। দেখো এখানে যদি 0 বসায়, θ ইকুয়াল টু এই মানটা 0 বসালে 0 হবে প্লাস -1/0 ইন্টু π/6। এবার বলো -1/0 ইকুয়াল টু কত? কোনো কিছুর মান যদি পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়ে যায়, তাহলে 1 ইন্টু π/6, দ্যাট ইজ π/6। তাহলে আমার থিটার মান হয়ে গেল π/6। এভাবে আমরা 2 বসাবো,
দেখো ওই যে আমি সমীকরণটা লিখে নিছি মান বসানোর জন্য, একটু খেয়াল করো। তাহলে আমরা যদি 1 বসাই, এবার 1 বসালে কি হবে আমি একটু দেখিয়ে দিছি যে থিটার মান যদি 1 বসাই, এখানে এন এর মান এই যে 1 ইন্টু পাই আর প্লাস -1 টু দি পাওয়ার 1 পাই বাই 6, তাহলে এখানে আসে পাই -1 টু দি পাওয়ার 1। তোমরা অবশ্যই জানো যে মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে হবে মাইনাস, মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে হবে প্লাস। তাহলে এখানে -1 এর পাওয়ার হলো বিজোড়, তাহলে এখানে মাইনাস, তাহলে মাইনাস পাই বাই 6। তো ওই যে মাইনাস পাই বাই 6 এটাকে লসাগু করলে কত হয় 6 পাই মাইনাস পাই, দ্যাট ইজ 5 পাই বাই 6। এগুলো দেখানোর দরকার নাই, তুমি মনে মনে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এবার দেখো আমরা যদি n = -1 বসাই, তাহলে -1 বসালে এটা হবে মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে গেল। আর এখানেও আবার -1 হোক আর +1 হোক, এটা বিজোড়, তার জন্য এখানে মাইনাস চলে আসছে। এখন এটাকে লসাগু করলে -7 পাই বাই 6। আবার আমরা 2 বসাই, n = 2 হলে থিটার মান কত আসে, 2 মানে জোর, তাহলে জোর বসালে এটা প্লাস হয়ে যাবে। কারণ কি এই -1 এর পাওয়ার যদি জোর বসাও 2 বসাও তাহলে এটা প্লাস হয়ে যাবে, তখন প্লাস পাই বাই 6 হবে, যে প্লাস পাই বাই 6। লসাগু করলে 6 দুগুণে 12, 12 আর 1 13, 13 পাই বাই 6। এবার আমরা n = 3 বসাইতে পারি, বা -2টা বসে নেই, n = -2 বসাইলে আবার একইভাবে আমরা 11 পাই বাই 6 পেয়ে গেলাম। তো আমরা এবার যদি 3 বসাই দেখবা যে গ্রহণযোগ্য হবে না। কারণ কি এই 11 রে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, প্রায় 2 এর কাছাকাছি চলে আসছে। অর্থাৎ আমি যদি 3 বসাই তাহলে 3টা গ্রহণযোগ্য হবে না। আমি যেহেতু কনফার্ম হয়ে গেছি 3 গ্রহণযোগ্য হবে না, 3 আর দেখানোর দরকার নাই। তুমি যদি ইচ্ছা করো যে দেখাবা, দেখাইতে পারো। তাহলে আমি প্রদত্ত সীমায় আমার সমাধানগুলো নির্ণয় করি। এখন সেই আগের মতন তুমি ওইটা ভাগ করে করে দেখতে পারবা যে কোন মানগুলো তোমার গ্রহণযোগ্য। একটু খেয়াল করো, তাহলে এখানে দেখো পাই বাই 6টা গ্রহণযোগ্য হয়েছে, তাহলে পাই বাই 6। আর একটা কি দেখো এখানে 5 পাই বাই 6 গ্রহণযোগ্য, 5কে 6 দ্বারা ভাগ করলে 2 এর উপরে যায় না, বরঞ্চ 1 এর কম হয়। আবার 7কে যদি 6 দ্বারা ভাগ করো তাহলে 1 পয়েন্ট সামথিং, তাহলে এটাও গ্রহণযোগ্য, -2 থেকে একটু বড়। তারপরে 11 যদি 6 দিয়ে ভাগ করো সেটাও -2 থেকে বড়। তাহলে আমার ওই সীমার ভিতরে যে মানগুলো আছে সেইগুলো আমরা গ্রহণ করছি। দেখো এটা কিন্তু গ্রহণ করি নি, 13 পাই বাই 6, 13 রে 6 দিয়ে ভাগ করলে কত হয় 2 পয়েন্ট সামথিং, অর্থাৎ 2 এর বড় হয়ে গেল, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। একইভাবে যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো রেখে বাকিগুলো আমরা সমাধান করতে পারবো না, গ্রহণযোগ্য নয়। এর মানে কি, অর্থাৎ এই সীমার ভিতরে গ্রহণযোগ্য নয়। কারণ আমাকে যে প্রশ্নকর্তা সীমা দিছে এই মান দ্বারা সমীকরণ সিদ্ধ হবে, কিন্তু প্রশ্নকর্তা বলছে জানো তুমি এই সীমার ভিতরে যে মানগুলো সেগুলো বের করো। সরি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আর একটা সমস্যা এইভাবেই সমাধান করি। তাহলে এটা একটু ব্যবধিটা একটু চেঞ্জ করে দিছি। দেখো 0 থেকে 2 পাই পর্যন্ত, যদি 0 থেকে 2 পাই পর্যন্ত দেওয়া থাকে সেই ক্ষেত্রে ঋণাত্মক মানটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার একটু খেয়াল করো, আমরা প্রথমে খেয়াল করো sin 3x-টাকে একটু আগে এনে নেই। sin 3x sin x = 1। এখন 2 sin a sin b, 2 sin a sin b সূত্র কি শিক্ষার্থীরা মনে আছে? আশা করি অবশ্যই মনে আছে। দেখো cos a minus b minus cos a plus b, এ 2 sin a sin b, 2 sin a sin b সূত্র হলো cos a minus b minus cos a plus b। আমরা এবার যোগ করি, 3x থেকে x বাদ দিলে আর 3x এর সাথে যদি 1x যোগ করি তাহলে 4x। এবার cos 4x কে আমরা ডান পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে দেখো 4x কে লিখলাম 2 × 2x। এটা লেখার একটা কারণ আছে, তোমরা অবশ্যই জানো যে 1 + cos 2x অর্থাৎ 1 + cos 2a, এই সূত্রটা কি তোমাদের কি মনে আছে? 1 + cos 2a, এটা হবে 2 cos স্কয়ার a। ত্রিকোণমিতিতে কিন্তু খালি সূত্র প্রয়োগ, এখানেও তেমন কোনো কিছু নাই। কোন সূত্রটা কোন সময় প্রয়োগ করতে হবে এটা তুমি যদি ভালো করে জানো তাহলেই কিন্তু সমস্যাগুলো সমাধান করতে পারবা। তাহলে 1 + cos 2x, এখানে এটা হবে 2x, তাহলে এটা কত হবে 2 cos স্কয়ার 2x, কারণ এই 2x-টা হলো a। এখানে খেয়াল করো a হলো 2-র সাথে যেটা থাকবে সেটা a, তাহলে 2-র সাথে আমার আছে 2x, তাহলে এটা হবে a, তাহলে 2 cos স্কয়ার 2x। এবার আমরা বাম পাশে নিয়ে আসবো। কখনো কিন্তু cos 2x, দুই পাশ থেকে cos 2x বাদ দেওয়া যাবে না, কারণ সমাধানের সময় ভাগ করে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যদি তুমি কনফার্ম না হয় এটা 0 হতে পারবে না। তাহলে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলাম। এবার cos 2x-টাকে কমন নিয়ে নিই। দেখো
তাহলে cos 2x কে কমন নিলে 1 মাইনাস 2 cos 2x, তাহলে cos 2x ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সমাধানটা সম্পন্ন করি। cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কত মনে আছে শিক্ষার্থীরা? 2n। cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। এখানে থিটা মানে 2x, তাহলে এখান থেকে আমরা x এর মান বাই করি, x ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 4। আবার একটু খেয়াল করো, আরেকটা মান রয়েছে অথবা 1 মাইনাস 2 cos 2x ইকুয়াল টু 0। এখান থেকে আমরা cos x এর মানটা বাই করি, cos x এর মান হবে হাফ, অর্থাৎ 1টা যদি এই পাশে নাও মাইনাস 1 মাইনাস মাইনাস কাটা যাবে আর 2টাকে এখানে আনলে হাফ হবে। হাফ cos কত ডিগ্রি? cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা cos পাই বাই 3। এবার আগের সূত্র cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু কত মনে আছে শিক্ষার্থীরা? থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে আমার থিটাটা হলো 2x, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এই আলফাটা হবে পাই বাই 3, এটা পাই বাই 3। এবার এখান থেকে x এর মান বাই করার জন্য x দ্বারা 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেই, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। খেয়াল করো, তাহলে x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এটাকে আমরা একটু লসাগু করে নেই, তাহলে 6n পাই প্লাস মাইনাস পাই, আমরা যদি পাইটাকে কমন নেই তাহলে চলে আসবে। খেয়াল করো, তাহলে এখানে আসলো আমরা x এর মানটা পেয়ে গেলাম কয়টা? x এর মান যে আগে একটা পাইছি 2n প্লাস 1 পাই বাই 6, আর এখানে প্লাস নিয়ে একটা 6n প্লাস 1 পাই বাই 6, আর মাইনাস নিয়ে একটা 6n মাইনাস 1 পাই বাই 6। এবার একটু খেয়াল করো, তাহলে আমরা এই একইভাবে n এর মানটা আমরা 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো। এখানে দেখো মাইনাস 1 মাইনাস 2 কিন্তু বসাবো না, তাহলে 1 বসাইলে আমাদের দুইটা মান পেয়ে যাব, একই নিয়মে মানগুলো বাই করলাম। আবার দেখো এইভাবে আমরা কি করব, এটা একটু সমীকরণটা লিখে নিছি মান বসানোর জন্য। তাহলে 1 বসিয়ে পাইলাম এটা, 2 বসাবো, 2 বসালে পাবো এটা, আর 3 বসালে কি পাবো আমরা এটা। এখন এই মানগুলো একই নিয়মে বের করবা। দেখো এর ভিতরে সমাধান কোনগুলো হবে, অর্থাৎ এইগুলো হবে সমাধান। যেগুলো তুমি কি করবা, 2 এর চাইতে ছোট, 0 এর চাইতে বড় যেগুলো, যেমন 13 রে 6 দিয়ে ভাগ করলে 2 এর চাইতে বড়, এটা বাদ। 5 কে 4 দিয়ে ভাগ করলে 1, তাহলে এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য। 7 কে 6 দিয়ে ভাগ করলে গ্রহণযোগ্য, 5 কে 6 দিয়ে ভাগ করলে গ্রহণযোগ্য। তাহলে ওই যে 2 এর যেগুলো ছোট আছে সেগুলো হবে গ্রহণযোগ্য। আশা করি সবাই বুঝতে পেরেছো, বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা তোমাদের কি মনে আছে যে এই যে cos থিটা, দেখো এই যে cos থিটা এগুলো 0 হলে থিটা এগুলো কত 2n পাই প্লাস মাইনাস আলফা, আর হলো tan থিটা এগুলো 0 হলে থিটা এগুলো কত, এটা কি মনে আছে? n পাই প্লাস আলফা। সাইন থিটা এগুলো সাইন আলফা হলে আজকে এটা শিখেছি, এগুলো আশা করি মনে আছে। চলো আমরা একটা বাড়ির কাজ দিয়ে দেই। এই সমস্যাটা তোমরা বাসা থেকে সমাধান করে নিয়ে আসবা। দেখো বাড়ির কাজটা কি, এটা মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে 4 cos x cos 2x cos 3x সমাধান করবা। আমি এটা পূর্বের ক্লাসে মানে আগামী ক্লাসে আশা করি এটা সলভ করে দিব, তোমরা নিজেরা চেষ্টা করো, না পারলে আমি আবার করে দিব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সবাই ভালো থাকবে সুন্দরভাবে, এটাও একই নিয়মে করে রাখবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, না পারলে তোমার ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবে। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে।